তখন আমরা দু বোনই ঘুমোচ্ছিলাম। হঠাৎ বাবা মার তুমুল ঝগড়ার আওয়াজে ঘুম ভেঙে যায়। সে রাত বাবা মায়ের গায়ে হাতও তোলে, অথচ সেই মহিলা তার চিন্তায় সারাদিনে এক ঢোক পানিও পান করেনি। সে রাত মা খুব কেঁদেছিলেন। আমরা দু বোন এসব আড়াল থেকে দেখি, কিন্তু কিছুই করার ছিল না আমাদের। ওই রাতের পর থেকে মাকে কখনো মন খুলে হাসতে দেখিনি। প্রায় সব সময় দুশ্চিন্তায় থাকতেন, বাবার সাথে ঝগড়া লেগেই থাকতো। এভাবেই পার হয়ে যায় 8 মাস। তারপর একদিন হুট করে বাবা মাকে জানায় সে ডিভোর্স চাচ্ছে। এতে মা সম্পূর্ণ ভেঙে পড়েন। কোনো কুল কিনারা পাচ্ছিলেন না মা। ডিভোর্স হলে কোথায় যাবেন সে আমাদের দু বোনকে নিয়ে? কোথায় থাকবেন? কী করবেন? কে দেখাশোনা করবে আমাদের? একা মা কী করে দুই মেয়েকে পালবেন? আরও নানান প্রশ্ন ঘিরে ধরে তাকে। 12 বছরের সংসারের মায়া কাটানো কি খুব সহজ? ডিভোর্সের পর কিভাবে সে তার সংসার স্বামী ছাড়া থাকবেন? মা খুব অনুরোধ করে বাবাকে যাতে সে মাকে ডিভোর্স না দেয়। খুব কান্না করে, বাবার কাছে সম্পর্কটা ভিক্ষা চায়। কিন্তু বাবার মনে একটুও দয়া হলো না। সে ডিভোর্স দেবেই। শেষে মাও হাল ছেড়ে দিল। শুধু জানতে চেয়েছিল সে এমন কী দোষ করেছিল যার শাস্তিস্বরূপ তার স্বামী তাকে ডিভোর্স দিতে চাইছে। তখন বাবা বলে মায়ের কোনো দোষই নেই, সে নাকি অন্য একজনকে ভালোবাসে, তার সাথে সংসার করতে চায়, ব্যাস। সেদিনের পর থেকে মা একদম পাথরের মূর্তির ন্যায় থাকা শুরু করলো। এক এমন মানুষ যার কোনো অনুভূতিই নেই। 3 মাস পর তাদের ডিভোর্স হয়ে যায়। মা মামার থেকে কিছু টাকা ধার করে এক ভাড়া বাসায় ওঠেন। মায়ের বেশ কিছু স্বর্ণের গহনা ছিল, সেগুলো বিক্রি করে প্রায় 10 লাখের মতো টাকা পায়। সেই টাকা দিয়েই কাপড়ের দোকান খোলে। এই দোকানের আয় দিয়েই মা আমাদের সংসারটা চালায়। এই দোকান দেওয়ার শুরুর দিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মার, কিন্তু সে একাই সেই সব সমস্যার মোকাবেলা করেন বুক ভরা সাহস নিয়ে। বাবার নির্দয়ের মতো কাজটা যেন মাকে একটা যোদ্ধায় পরিণত করে দিয়েছিলেন। আমার মা তার জীবন সংগ্রামের প্রতিটি যুদ্ধে এক বুক মনোবল আর আল্লাহর রহমতে জয়ী হতে হতে আজ এখানে পৌঁছেছে। আমার মা একজন নারী যোদ্ধা। নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলেই থামে মোহ। কথাগুলো বলার সময় কখন যে কেঁদে দিয়েছে সে খেয়ালও করেনি। রিদানের দিকে তাকিয়ে দেখে রিদান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মোহ ও রিদানের দিকে তাকিয়ে কেঁদে চলছে। মোহ খুব কষ্ট করে চাইছে রিদান যেন তাকে নিজের মাঝে জড়িয়ে নেয়। হঠাৎ রিদান মোহের খুব কাছে এসে মোহের চোখের জল আস্তে করে মুছে দিয়ে প্রথমে মোহের কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। তারপর ধীরে ধীরে মোহের দু চোখের পাতায় চুমু দিয়ে মোহের মাথা নিজের বুকের সাথে চেপে ধরল। মোহের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রিদান। মোহ যেন স্বর্গের সুখ অনুভব করছে রিদানের বুকে। মোহ আঁকড়ে ধরেছে রিদানকে। বেশ কিছু সময় এভাবে থাকার পর মোহ রিদানের বুক হাতে মাথায় উঠিয়ে বলে, জানেন, ডিভোর্স দেওয়ার আগে ওই লোকটার একবারও আমাদের কথা ভাবেনি, আর ডিভোর্সের পরও একবারও আমাদের খবর নেয়নি। আমরা বেঁচে আছি নাকি মারা গেছি তার খবর নেওয়ারও প্রয়োজন বোধ করেনি ওই লোকটা। একজন বাবা কি করে এত স্বার্থপর হয়? কি করে তার বাচ্চাদের ভুলে ওই মহিলাকে নিয়ে সুখে থাকতে পারে সে? বলেই ডুকরে কেঁদে দেয় মোহ। রিদান আবারও মোহকে নিজের বুকে চেপে ধরে। মোহের কথা শুনতে শুনতে বেশ কয়েকবার সে নিজের চোখ মুছে নিয়েছে। বিছানায় শুয়ে কেঁদে চলেছে মোহ। মোহের কান্না সহ্য না হওয়ায় রিদান মাথা উঠিয়ে মোহের ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। রিদানের এমন কাজে চমকে যায় মোহ। প্রায় অনেকটা সময় পর রিদান ছাড়ে মোহকে। মোহ লজ্জায় অন্যদিকে তাকিয়ে থাকে। এ দেখে বাঁকা হাসে রিদান। বিছানায় শরীর এলিয়ে দিয়ে বলে ওঠে, এখন চুপচাপ ঘুমাও। যদি কাঁদতে দেখি তাহলে অর্ধেক কাজটা আজই সম্পূর্ণ করব। রিদানের কথায় মুচকি হেসে চোখ বুজে নেয় মোহ। রিদানের সেই স্পর্শ মোহের সব কষ্টই যেন দূর করে দিয়েছে। রিদানের স্পর্শ মোহের কথাগুলো সরিয়ে মোহের মনে একরাশ ভালো লাগা সৃষ্টি করেছে। এভাবেই ঘুমিয়ে যায় দুজন। আজ শাশুড়ির বাড়িতে দ্বিতীয় দিন রিদানের। রিদানের দুই শালি ঘিরে ধরেছে তাকে। বাইরে ঘুরতে যাওয়ার বায়না তাদের। রিদানও না করল না। আজ রিদান, মোহ, মোহনা, আরুষ, রিদি আর দিহান মোট 6 জন মিলে যাবে বাইরে ঘুরতে। মোহদের বাড়ি হতে মাওয়া ঘাট
খুব একটা দূরে না। তাই তারা বিকেলে মাওঘাটের উদ্দেশ্যে বেরোলো। দিহান 3টি বাইক ভাড়া করে আনলো। একটাতে মোহরিদান, আরেকটাতে মোহনা আরুষ, আর বাকি একটাই দিহান আর রিদি যাবে। পরিকল্পনা অনুযায়ী বিকেলে বেরিয়ে গেল ওরা। মোহ বাইকে উঠে রিদানের কাঁধে হাত রাখতেই রিদান মোহের হাতটা এক ঝটকায় সরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি কি কোনো পরপুরুষ যে এভাবে ফর্মালভাবে দূরত্ব রেখে বসেছ? রিদানের কথায় মোহ মাথা নিচু করে রাখে। আবার রিদান বলে ওঠে, এখন কি জড়িয়ে ধরার কথাটাও বলে দিতে হবে? রিদানের এমন কথাই সাথে সাথে রিদানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে মোহ। মোহের এমন কাজে আলতো হেসে বাইক স্টার্ট দেয় রিদান। মোহনা, তুমি উঠতে পারবা তো? হ্যাঁ। আস্তে, সাবধানে ওঠো। উঠেছি। শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকবা, একটুও হাত ঢিল করবা না। আচ্ছা। শোনো, আমি বাইক একদম আস্তে আস্তে চালাচ্ছি, কোনো সমস্যা হলে সাথে সাথেই আমাকে বলবা। উফ, আরুষ, এত চিন্তা করছো কেন? চিন্তা করব না? আমার একটা মাত্র বউ, যে একটা পিঁপড়ের কামড়ও সহ্য করতে পারে না, সেই নাজুক বউটা আমার অংশকে এই পৃথিবীতে আনতে কত কষ্ট করছে। তার কষ্টটা তো ভাগাভাগি করতে পারবো না, কিন্তু তার যত্ন তো নিতে পারি। আরুষের কথায় চোখ জ্বলজ্বল করে ওঠে মোহনার। সে খুব শক্ত করে আরুষকে জড়িয়ে ধরে আরুষের পিঠে মাথা রেখে বলে, অনেক ভালোবাসি তোমায়, মিস্টার হাজবেন্ড। সারা জীবন থাকবে তুমি এই হৃদয় জুড়ে। আমার সবটা জুড়ে শুধুই তুমি। আজ আবহাওয়া অনেক সুন্দর। আকাশটা হালকা মেঘলা, হালকা ঠান্ডা হাওয়া বইছে। যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর, একদম যেন বিদেশের রাস্তা। কোনো যানজট নেই, কোলাহলমুক্ত পরিবেশ। সবার মাওঘাট পৌঁছানোর প্রায় 30 মিনিট পর মোহন আরুষ পৌঁছাই। তাই দিহান বলে, উড বি ফাদার এখন থেকে নিজের বেবিকে নিয়ে খুব প্রোটেক্টিভ। তা তো বটে। সে কথা আর বলিস না ভাই, সারা রাস্তা মনে হলো হেঁটেই এসেছি। মোহনার কথা শুনে সবাই হেসে দিল। কথা কম বলে সাবধানে বাইক থেকে নামো মোহনা। হয়েছে, আর ঝাড়তে হবে না, সাবধানেই নামছি। ভেংচি দিয়ে বলে ওঠে মোহনা। ওদের কাহিনী দেখে সবাই হাসতে থাকে। তারপর সবাই একসাথে নদীর পাড়ে যেয়ে দাঁড়াই। আরুষ মোহনা ওই এক হাতে শক্ত করে জড়িয়ে রেখেছে নিজের সাথে। রিদান মোহের হাত ধরে দাঁড়িয়ে আছে। রিদি আশেপাশে ঘুরে ঘুরে দেখছে, আর দিহান সবার ছবি তুলতে ব্যস্ত। সুন্দর লাগছে তোমায়। আপনাকেও। বলেই লজ্জায় নিচের দিকে তাকায় মোহ। রিদান আজ আকাশি কালারের একটি পাঞ্জাবি পরেছে, হাতা কোনোই পর্যন্ত ওঠানো, সাথে সাদা পায়জামা। আমাকে সুন্দর লাগলেও লাভ নেই। কেন? বউ তো আমার দিকে তাকাই না, সে তো মাটি দেখতেই ব্যস্ত। ঠোঁট উল্টিয়ে শার্ট ফেস করে বলে রিদান। জি না, আমি দেখেছি আপনাকে। একদম নাম্বার ওয়ান দিলওয়ালা মুভির হিরোদের মতো লাগছে আপনাকে। আচ্ছা তাই? এবার বেশ লজ্জা পায় মোহ। কি থেকে কি বলে দিয়েছে সে। মাথা নিচু করে মোহ বলে, হুম। আলতো হাসে রিদান। আচ্ছা মোহ, যদি তুমি কিছু মনে না করো তবে একটা প্রশ্ন করি। জি। মা সেকেন্ড বিয়ের বিষয়ে ভাবিনি কখনো। হুম। বাবার সাথে ডিভোর্সের পর মা অনুভূতি শূন্য হয়ে গিয়েছিল। তখন আবার নতুন সংসার এগুলো নিয়ে ভাবার অবস্থা ছিল না সে সাথে আমাদের নিয়ে টিকে থাকার সংগ্রাম তো ছিলই। হুম, দেখো, তোমাদের দু বোনের বিয়ে হয়ে গিয়েছে, কিছুদিন পর আমরা সবাই চলে যাব। তখন তো মা একদম একা হয়ে যাবে। আর তাছাড়া এতদিন তোমাদের নিয়ে ব্যস্ত ছিল দেখে মা একাকিত্বটা ওভাবে অনুভব করেননি। এখন তো তার উপর তেমন কোনো দায়িত্বও নেই। তাহলে একাকিত্বটা কি বেশি অনুভব হবে না? মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মোহ রিদানের দিকে। বিয়ে হয়েছে তাদের মাত্র 4টি দিন হলো। এই ক্ষুদ্র সময়ে কতটা আপন করে নিয়েছে রিদান তাকে। এই কথাটি আমিও ভেবেছি, কিন্তু কিছু কি করার আছে? এই বিষয়টা নিয়ে ভাবতে চাই। আমার মনে হয় তোমার আর মোহনা আপুর এই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত। এতদিন তোমাদের ভালোর জন্য মা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। এখন তোমাদের উচিত মায়ের কথা চিন্তা করে ভালোর জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া। হুম। আপনি এত ভালো কেন রিদান?
আমার মাকে নিয়ে ভাবার খুব তো প্রয়োজন ছিল না আপনার। তবে কেন এত ভাবছেন? তুমি আমার স্ত্রী মোহ, তুমি আমারই। যদি তুমি আমার হও তাহলে তোমার মা কি আমার মা নয়? নিজের মা বিষয়ে ভাববার অধিকার নেই সন্তানের?